প্রয়াত হলেন দেশের প্রধানমন্ত্রী তৎকালীন ডাক্তার মনমোহন সিং। তিনি 1932 সালে পশ্চিম পাঞ্জাবের গাহতে বর্তমান পাকিস্তানে পাঞ্জাবি পরিবারে জন্মগ্রহণ করেন। 1947 সালে দেশভাগের পর তিনি ভারতে আসেন। তার লেখাপড়ায় তিনি ছিলেন মেধাবী ছাত্র। স্নাতক স্তরে তিনি পাঞ্জাব ইউনিভার্সিটিতে তিনি প্রথম স্থান অধিকার করেছিলেন। এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ডক্টরেট করেন। তারপরে শুরু হয় তার আমলা জীবন। রাষ্ট্রসংঘে তিনি তার প্রথম দায়িত্ব পালন করেন। 70-এর দশকে অনেকেই ভারতের গুরুত্বপূর্ণ পদে তিনি ছিলেন, যেমন 1972 থেকে 76 আরবিআই গভর্নর, 1982 থেকে 85 প্ল্যানিং কমিশনার চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন। 90-এর দশকে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে চুরমার হয়েছিল, তখন গোটা বিশ্বে আর্থিক দিক থেকে প্রভাব পড়েছিল। তখন সেই আর্থিক মন্দা কাটাতে তৎকালীন দেশের প্রধানমন্ত্রী নরসিংহ রাও ডাক্তার মনমোহন সিংয়ের হাতে অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ করেছিলেন। 2004 সালে প্রধানমন্ত্রী হিসেবে পছন্দময় ব্যক্তিকে দায়িত্ব পালনের কথা ঘোষণা করেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। 2009 সালে আবার তিনি দ্বিতীয়বারের মধ্যে প্রধানমন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। 2007 সালে তার গুরুত্বপূর্ণ একটি বৈপ্লবিক চিন্তার কারণে তিনি অর্থনীতির দিক থেকে এবং নিজেও একজন অর্থনীতিবিদ হিসেবে 2007 সালে দেশের জিডিপিকে তিনি 9%-এ নিয়ে গিয়েছিলেন। গোটা দেশ দ্রুত এগোচ্ছে বলে অনেক অর্থনীতিরা মনে করেন। তাই নবভারতের আর্থিক রূপকার হিসেবে ডাক্তার মনমোহন সিংয়ের অপরে তিনি চিরস্মরণীয়। 2009 সালে থেকে 2014 দেশের প্রধানমন্ত্রী থাকাকালীন অবস্থায় তিনি বেশ কিছু প্রকল্প ঘোষণা করেছিলেন। ডাক্তার মনমোহন সিং 2004 সালে প্রধানমন্ত্রী হওয়ার পরবর্তী সময়ে বেশ কিছু জনকল্যাণমূলক প্রকল্প হাতে নিয়েছিলেন। তার মধ্যে অন্যতম হচ্ছে 100 দিনের কাজ, তার মধ্যে হচ্ছে আধার কার্ড এবং রাইট টু ইনফরমেশন, এবং বিশেষ করে খাদ্য বিল এবং সর্বশিক্ষা মিশনের জন্য প্রতিটি 2 কিলোমিটার অন্তর একটি করে জুনিয়র হাই স্কুলের ব্যবস্থা তিনি চালু করেন। 2009 সালের পরবর্তী সময়ে বিরোধীরা বিশেষ করে পার্লামেন্টে দাঁড়িয়ে ডাক্তার মনমোহন সিংকে পুতুল হিসেবে ব্যাখ্যাত করত। তার কারণ হচ্ছে যে অলিখিতভাবে সোনিয়া গান্ধীরাই নাকি দেশ চালাচ্ছে। ডাক্তার মনমোহন সিং তারপরেও সেই অরুণ জেটলি হোক বা সুষমা স্বরাজ হোক, তাদের দিকে তীক্ষ্ণ আকারে দেখতেন এবং হাসি মুখেই তাদের দিকে তাকিয়ে থাকতেন। তিনি কোনো বাক্য বিনিময় করতেন না।